দেখুন হয়ে এসছে। নমস্কার বন্ধুরা, মাই থ্যাঙ্কফুল লাইফে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে একটা চিংড়ি মাছের রেসিপি নিয়ে চলে এসেছি। তো দেখুন, প্রথমে চিংড়ি মাছগুলোকে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, কেটে নিয়েছি। এবং অবশ্যই চিংড়ির পিছনে যে একটা কালো মতন শিরা থাকে, ওটা আপনারা অবশ্যই বের করে নেবেন, নইলে কিন্তু পেটের সমস্যা হতে পারে। চিংড়ি মাছ অনেকে খেতে চান না এর একটা খারাপ গন্ধের জন্য। তো দেখুন, আমি আজকে চিংড়ি মাছটা বানাবো কিন্তু কোনো গন্ধ ছাড়াই। আপনারা বাড়িতে খেয়ে দেখবেন, এতে কোনো খারাপ গন্ধও লাগবে না এবং খেতেও সুস্বাদু হবে। তো আমি প্রথমে নুন হলুদ ভালো করে মাখিয়ে নিয়েছি। তারপরে আমি কড়ার মধ্যে দিয়ে দিয়েছি তেল। তেলটা গরম হবার পরে আমি আস্তে আস্তে দিয়ে দিয়েছি চিংড়ি মাছগুলো। তো চিংড়ি মাছগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব, কারণ চিংড়ির যে একটা বাজে গন্ধ থাকে সেটা কিন্তু এই ভাজার মধ্যে দিয়েই চলে যায়। আমরা মাছ যেমন ভাজি কড়া করে, হয়তো অতটা কড়া করে ভাজবো না, কিন্তু একটু হলেও ভালো করে ভেজে নিতে হবে চিংড়িগুলো, কারণ চিংড়ির মাথাগুলো কিন্তু না ভাজলে খুব একটা ভালো লাগে না। বিশেষ করে আমার একটু চিংড়ির মাথাটা কেমন জানি না গন্ধ লাগে। তো ওই জন্য আমি বারবার চিংড়ির মাথাটা বার করে উল্টিয়ে পাল্টিয়ে নুন হলুদ মাখিয়ে ভাজতে থাকি এবং তারপরে আমি রান্না করি। যে কোনো চিংড়ি মাছের রেসিপিতে আপনারা এভাবে রান্না করে দেখবেন, চিংড়ির কোনো গন্ধ লাগবে না। হ্যাঁ, অবশ্যই বাজার থেকে চিংড়ি মাছটা নেওয়ার সময় দেখে নিতে হবে চিংড়ি মাছটা টাটকা কিনা। তো দেখুন, এখানে আমি পুরো খোলাটা ছাড়াইনি। পুরো খোলাটা ছাড়া, এটা কিন্তু বাগদা চিংড়ি। পুরো খোলাটা ছাড়াইনি, কারণ যেহেতু আমি এখানে আজকে মালাইকারি করব, তাই জন্য আমি পুরো চিংড়ি মাছটা ছাড়াইনি। কিছুটা খোলা মাঝখান দিয়ে ছাড়িয়ে দিয়েছি, আর মাথার খোলাটা আছে, আর লেজের খোলা কিছুটা রয়ে গেছে। তো এরপরে আমি চিংড়ি মাছগুলোকে একদম ভেজে একটা পাত্রে তুলে নেব। তো দেখুন, লাল লাল করে চিংড়ি মাছগুলোকে ভেজে নিয়েছি, কিন্তু খুব কড়া করা যাবে না, কারণ চিংড়ি মাছ এমনিতেই একটু কড়া মতন উপরে খোসাটা। তো অতটা কড়া করা যাবে না। তো একটু একটু কম করে ভেজে তো তুলে নিয়েছি দেখুন চিংড়ি মাছগুলো। তারপর আর বাকি যে চিংড়িগুলো ছিল সেগুলোও একের পর এক ভেজে নেব। আপনারা বাড়িতে চিংড়ি মাছ কে কীভাবে খেতে ভালোবাসেন কমেন্ট করে জানাবেন। বিশেষ করে মালাইকারি ভালোবাসেন নাকি ঝাল না ভাজা? তো আমাদের বাড়িতে কিন্তু যে ছোট ছোট চিংড়িগুলো হয় ওগুলোকে আম ভাজা খেতে ভালোবাসে। আর যেগুলো একটু মাঝারি হয়, যেরকম পুঁই শাকের চচ্চড়ি, তারপরে নানান রকম ঢ্যাঁড়স, চিচিঙ্গে সব রকম সবজি দিয়ে চচ্চড়ি ওর মধ্যে দেওয়া হয়। আর একটু বড় সাইজের চিংড়িগুলো মালাইকারি খেতে পছন্দ করে আমাদের বাড়িতে সবাই। তো তারপরে আমি ওই একই তেলে দিয়ে দিলাম একটু ফোড়ন, তারপরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, টমেটো, আর দিয়ে দিলাম পেঁয়াজ। তো এগুলোকে ভালো করে ভেজে নেব। ভালো করে ভেজে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি একটুখানি নুন, একটু হলুদ, আর সামান্য লঙ্কার গুঁড়ো, কারণ আমি যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি সেই জন্য। সামান্য মানে একদম সামান্য দিয়েছি। আপনারা চাইলে ব্যবহার করতে নাও পারেন, যদি আপনারা ঝাল কম খেয়ে থাকেন। তো দেখুন বন্ধুরা, তারপরে আমি ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছিলাম। তো কেটে রাখা আলুটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। তারপরে কিছুক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম, যাতে সবগুলো একসাথে সিদ্ধ হয় এবং পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো, আলু, এগুলো সব মশলাগুলো একে অপরের সাথে মিশে যায়। তো ঢাকা দিয়ে আমি আলুটা একটু সিদ্ধ সিদ্ধ করে এটা শুকনো শুকনো করে কষিয়ে নেব। আমি কিন্তু প্রথমে মালাইকারি করার সময় যে নারকেলের দুধটা হয় সেটা দিই না। এখন দিয়ে দিলাম রসুন বাটা। তো সেটা কিন্তু দিই না, সেটা আমি দিই কখন, যখন আলুটা সিদ্ধ হয়ে যায় একদম লাস্ট, মানে 3 ভাগের 2.5 ভাগ রান্না হয়ে যায়, তারপরে আমি দুধটা দিই, কারণ তাহলে টেস্ট ভালো আসে। তো আপনারাও এভাবে করে দেখবেন বাড়িতে, অবশ্যই খেতে ভালো লাগবে। তারপর আমি দিয়ে দিলাম একটুখানি রসুন বাটা, কারণ চিংড়ির একটা হালসানি গন্ধ থাকে।
তাই জন্য আমি একটু রসুন বাটা ব্যবহার করলাম। তো ভাববেন না কেউ এটা ঝোলের মধ্যে ব্যবহার করেছি। ওই আলুটা এগুলো কিন্তু একটু কষানো হবে। এগুলো কিন্তু এখন কিন্তু আমি ঝোল দিইনি। তো যেহেতু দলা ধরে যাচ্ছিল আর আলুটা সিদ্ধ করারও দরকার ছিল, সেইজন্য আমি হালকা একটু জল দিয়েছি। তারপরে দিয়ে দিলাম আমি আদা জিরে বাটা। আদা জিরে বাটাটা দিয়ে আবারও আমি কিছুক্ষণ কষাতে থাকলাম। কিছুক্ষণ কষাতে আমি ওদিকে একটা পেস্ট বানিয়ে নিলাম। নারকেলটা কুড়িয়ে নিয়েছিলাম এবং তাতে দিয়ে দিয়েছিলাম ৪ চামচ গুঁড়ো দুধ। আমুল দুধ পাউডার আমি ব্যবহার করেছি। আপনারা চাইলে লিকুইড দুধও ব্যবহার করতে পারেন। আর দিয়েছিলাম কোরানো নারকেলটা। কোরানো নারকেলের সাথে ৪ চামচ আমুল দুধ দিয়ে আমি মিক্সি করে ভালো করে বেটে নিয়েছি, যাতে নারকেলের ছিবড়াটা মুখে একটুও না আসে। হ্যাঁ, আপনারা দুধ বের করে ব্যবহার করতে পারেন নারকেল থেকে, কিন্তু আমার আজকে নারকেলটা কম ছিল, একটা নারকেল ছিল, সেজন্য আমি নারকেলটা ভালো করে পেস্ট করে নিয়েছি। তো এখানে যে ছিবড়ে ভাবটা থাকে নারকেলের, সেটা কিন্তু গালে পড়ে না। একবার ভালো করে মিক্সি করে নিলে সেটা আরও ঘন হয়ে যায়। তো দেখুন এখানে আমি দিয়ে দিয়েছি সেই নারকেল বাটার জলটা, আর তার সাথে দুধ মিশিয়েছিলাম সেটা। তো দেওয়ার পরে আমি আরেকবার একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম। তারপরে যখন ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছিল, তখন আমি দিয়ে দিয়েছিলাম ভেজে রাখা চিংড়ি মাছগুলো। ভেজে রাখা চিংড়ি মাছগুলো আপনারা আগে দিতে পারেন যারা সিদ্ধ মনে করেন যে আরেকটু বেশি সিদ্ধ হবে, কিন্তু আমি ১ ফুট হয়ে যেতে তারপরে আমি চিংড়ি মাছগুলোকে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম। তো দেখুন চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে দেওয়ার পরে আমি আলুগুলো ভালো করে সিদ্ধ আগে করে নিয়েছিলাম। এখন কিন্তু আলুগুলো সিদ্ধ পুরোপুরি। তো আমি এখন আবারও একটু ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে নাড়াচাড়া করার পরে ২-৪টা আলু ভালো করে খুন্তি দিয়ে মানে ভেঙে দিতে থাকবো, যাতে মালাইকারিতে আলুটা আর গ্রেভিটা আলাদা আলাদা হয়ে না থাকে। আলু যদি আপনি একটু ঘেঁটে দেন তাহলে দেখবেন মালাইকারির থিকনেসটাও ভালো এসছে, আর একটা গাঢ় ভাব আসে, যেটা ভালো লাগে। তো এখানে আপনারা আলু ব্যবহার করতে পারেন, আবার নাও পারেন। তো আমি কিন্তু আলু ব্যবহার করেছি, কারণ আমার রান্নাটা অনেকজনের জন্য ছিল, সেই জন্য আমি একটু আলু ব্যবহার করেছি। তো দেখুন বন্ধুরা, আজকে হয়ে গেছে আমার মালাইকারিটা। তো আমি এটাই এবার আস্তে করে লাগিয়ে নেব। আপনারা বাড়িতে এরকমভাবে বানিয়ে দেখবেন কেমন লাগে। তো আমি আমার মতন করে বানালাম। তো দেখুন হয়ে এসছে। কেমন লাগলো রেসিপিটা আমাকে অবশ্যই জানাবেন। আজকের মতন বাই, ভালো থাকবেন, টাটা।